আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ফখরুদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার অনলাইন ক্লাস সাবজেক্ট হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যশোর বোঝার অবজেক্টিভ 2024। তো সলিউশন ক্লাস আমরা শুরু করি। চুক্তির অবর্তমানে অংশীদারগণ কর্তৃক প্রদত্ত ঋণের উপর সুদের হার 6%। ঋণের উপর সুদের হার 6%। অর্থাৎ যদি কোনো অংশীদার কারবারে লোন আনয়ন করে, ঋণ আনয়ন করে, তখন পোস্টে কোনো কিছু উল্লেখ করা না থাকলেও 6% হারে 6 মাসের সুদ কি করতে হইব, ধরতে হইব। কোন ধরনের শেয়ার মালিকদের সর্বপ্রথম লভ্যাংশ দেওয়া হয়? অগ্রাধিকার শেয়ার মালিকদের সর্বপ্রথম কি করা হয়? লভ্যাংশ প্রদান করা হয়ে থাকে। তার অসমন্বিত ব্যয় হলো বকেয়া খরচ হইব না, শেয়ার ওভারের বাট্টা এবং বিলম্বিত বিজ্ঞাপন। অ্যান্সার হইল আবার খ। অগ্নি পরীক্ষা অনুপাতের আদর্শ মান 1:1। আদর্শ মান 1:1। নিচের উদ্দীপকটি পড়ো এবং 5 এবং 6 নম্বর প্রশ্নের উত্তর দাও। এবিসি গ্রুপের উৎপাদন বিভাগের 40 জন শ্রমিক কর্মরত আছে। কতজন? 40 জন। 2023 সালে ডিসেম্বর মাসে 64 ঘন্টা কাজ হয়। স্বাভাবিক কর্মঘন্টা 48 ঘন্টা। স্বাভাবিক মজুরি হার 10 টাকা। ওভারটাইম স্বাভাবিক মজুরির 1.5 গুণ। ওকে। স্বাভাবিক মজুরির পরিমাণ নির্ণয় করো। তো আমরা একটু বোর্ডে চলে যাই। স্বাভাবিক মজুরির পরিমাণ নির্ণয় করো। স্বাভাবিক মজুরির পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, নম্বর 5 নম্বর। স্বাভাবিক মজুরি। তো এখানে আমরা দেখতেছি আমার শ্রমিক ছিল কতজন? 40 জন। 40 জন শ্রমিক গুণ, এখানে আমার কাজ করছে 64 ঘন্টা। দেখো এখানে একটু আসতেছে, একটু প্রবলেম হইতেছে। প্যাকেজে আবার একটু আসি। আমরা একটু নিচে লিখি। 40 জন শ্রমিক কাজ করছে কত ঘন্টা? 48 ঘন্টা। 48 ঘন্টা কাজ করছে এবং স্বাভাবিক মজুরি হার কত? 10 টাকা। তিনটা যদি গুণ করি, আমার গুণফল আইতেছে 19,200 টাকা। 19,200 টাকা। তো আমরা কোশ্চেনে চলে যাই। তো আমার স্বাভাবিক মজুরি হার কত? 19,200 টাকা। 6 নম্বর কোশ্চেন হলো ওভার টাইম মজুরির পরিমাণ নির্ণয় করো। সঠিক অ্যান্সার হলো 96,000 টাকা। 96 টাকা কিভাবে আসলো? এখানে আমরা একটু খেয়াল করি। টোটাল কাজ হয়েছে আমার 64 ঘন্টা। কত? 64 ঘন্টা। স্বাভাবিক কাজ হয় 48 ঘন্টা। তার মানে ওভার টাইম কাজ হয়েছে দুইটা ডিফারেন্স। কতজন শ্রমিক কাজ করছে? 40 জন শ্রমিক কাজ করছে। স্বাভাবিক
মজুরি হইলো গিয়া 10 টাকা। ওভার টাইমে মজুরি হইলো দ্বিগুণ, 1.5 টাকা। তো এটা যে ক্যালকুলেশন করি, করলে আমার আইতাছে এখানে 96 ভোল্ট। আমার অ্যান্সার আইতাছে কত? 96 ভোল্ট। তো সঠিক অ্যান্সার হইলো গহ, ওভার টাইম মজুরির পরিমাণ 96,000 টাকা। এরপর আমরা চলে যেতেছি 7 নম্বরে। 7 নম্বর কোশ্চেনটি একটু আমরা পড়ি। 7 নম্বরের জন্য আমরা বোর্ডে চলে যাই। তুষার কোম্পানির বিলিখিত মূলধনের পরিমাণ। তো কোশ্চেন আমরা দেখতেছি, তুষার কোম্পানি লিমিটেড অনুমিত মূলধন হলো প্রতিটি 10 টাকা মূল্যে 50,000 শেয়ার। ইস্যুকৃত মূলধনের পরিমাণ 70%, বিলিখিত মূলধনের পরিমাণ 80%। তুষার অ্যান্ড কোম্পানি বিলিখিত মূলধনের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ তুষার কোম্পানির শেয়ারের পরিমাণ 50,000 টাকা, 50,000 শেয়ার। 50,000 শেয়ার থেকে 70% শেয়ার কি করছে, জনগণের উদ্দেশ্যে ইস্যু করছে। ওই 70% থেকে কি করছে, 80% শেয়ার কি করছে, বিলি করছে। তো বিলিখিত শেয়ারের সংখ্যা আমরা বের করতেছি। টোটাল হইলে গিয়ে 50,000 গুণ এইটার 70% কি করছে, শেয়ার বিলি করছে, সরি ইস্যু করছে। এই 70%-এর, 50,000-এর 70%-এর আবার কি করছে, 80% কি করছে, জনগণকে বিলি করছে। অর্থাৎ 70%-এ 80%। একটা শেয়ারের দাম হলো কত? 10 টাকা। যদি আমরা ক্যালকুলেশন এখানে আমরা করি, আমার রেজাল্ট আসতেছে এখানে হইতেছে আমার 35,000, ভিতরে 35,000 গুণ 80% গুণ 10 সমান সমান 35,000, 80% করলে আমার এখানে হইতেছে 28,000 গুণ 10 করলে আমার এখানে হইতেছে 2,80,000। তার মানে সঠিক অ্যান্সার হইলো আমার 2,80,000 টাকা কি হইল গা, বিলিখিত মূলধনের পরিমাণ। তো আমরা চলে যাবার কোশ্চেনে। 2,80,000 কি আমার বিলিখিত বিলিখিত মূলধনের পরিমাণ। ওকে। বিল বিন কার্ডে উল্লেখ থাকে মালের প্রাপ্তি, ইস্যু এবং উদ্ধৃত্ত। বিন কার্ডে উল্লেখ থাকে মালের প্রাপ্তি, ইস্যু এবং উদ্ধৃত্ত। এখন আমরা চলে যাচ্ছি 9 নম্বর কোশ্চেনে। 9 নম্বর কোশ্চেন হলো গিয়া, মিস্টার রহমান একটি অংশীদারি কারবারের অংশীদার। তিনি ব্যবসা থেকে প্রতি মাসের শেষে 3,000 টাকা করে উত্তোলন করে। উম, উম, নগদ উত্তোলন করেন। উত্তোলনের উপর 5% হারে কি করতে হবে, সুদ দিতে হবে। বার্ষিক সুদের পরিমাণ কত? তো আমরা জানি প্রত্যেক মাসে শেষে উত্তোলন করলে 5.5 মাসের সুদ কি করতে হবে, ধরতে হইব।
এবং যদি আমরা সুদটা বাইর করতে চাই, তখন আমাদের কি করতে হবে? 3,000 টাকা গুণ 12, 12, 12 গুণ 10, সরি 5% সুদের হার, গুণ 5%, 5% গুণ ভাগ 12 গুণ 5.5, রেজাল্ট আসবে আমার 835 টাকা। রেজাল্ট আসবে কত? 835 টাকা। তো আমার সঠিক অ্যান্সার হইলো 835। নেক্সট কোশ্চেন 10 নম্বর আমরা দেখতেছি, বোনাস শেয়ার ইস্যু করার ফলে কোম্পানি কি প্রভাব ফলে? নগদ উদ্ধৃত বৃদ্ধি পায় এবং মূলধনের পরিমাণ বৃদ্ধি পায়। কারণ বোনাস শেয়ার যখন প্রদান করা হয় শেয়ার হোল্ডারদের, তখন তাদেরকে আর লভ্যাংশ দেওয়া হয় না, যার ফলে কি হয়? নগদ উদ্ধৃতি বৃদ্ধি পায় এবং পক্ষান্তরে মূলধনের পরিমাণ কি হয়? বৃদ্ধি পায়। তার মানে সঠিক অ্যান্সার হলো কি 1 এবং 3। অনুপার্জিত আয় একটি দায়। অনুপার্জিত আয়, আয় হলো একটি দায়। অনুপার্জিত আয় হলো গিয়ে যে আয় সংগঠিত হয়েছে কিন্তু তার বিপরীতে কি করা হয়নি? সেবা প্রদান করা হয়নি। তো এমন আয় কি বলা হয়? অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় হলো প্রতিষ্ঠানের জন্য ব্যয়। অনুপার্জিত আয়ের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর অনুপার্জিত আয়টা কি হয়ে যাবে? আয় হিসেবে গণ্য হইব যখন কি করা হইব? সেবাটা প্রদান করা হইব। নিচের উদ্দীপকটি পড়ো, 12 এবং 13 নম্বর প্রশ্নের উত্তর দাও। আমরা একটু পড়ি। সমাপনী মজুদের বাজার মূল্য, সমাপনী মজুদের বাজার মূল্য দেওয়া আছে 80,000, যার ক্রয় মূল্য বাজার মূল্যের চেয়ে 5% কম। উক্ত মজুদ পণ্যের মধ্যে 1,000 টাকা অব্যবহৃত বনিহারি অন্তর্ভুক্ত আছে। সমাপনী মজুদের পরিমাণ নির্ণয় করো। ওকে, তো প্রথমে আমার বের করতে হইব 8,000 টাকা। প্রথমে আমার সমাপনী মজুদের নিয়ম অনুসারে সমাপনী মজুদ পণ্যের মধ্যে ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটা কম, অর্থাৎ হিসাব বিজ্ঞানের রক্ষণশীল নীতি অনুসারে ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটা কম সেটা আমার কি করতে হবে? ধরতে হবে। তো এখানে আমরা একটু দেখাই। 80,000 বিয়োগ 80,000 গুণ 5%। ওকে, এখান থেকে আমরা বিয়োগ দেব 1,000। ঠিক আছে, তো এখানে যদি বিয়োগ দিই আমার এখানে আছে 80,000 বিয়োগ 80,000 5%, 4,000 বিয়োগ 1,000 দিলে আমার এখানে আছে 75,000। কত হইতেছে? 75,000। তো সঠিক অ্যান্সার কত আমার এখানে? 75,000 হলো সমাপরিপূর্ণ আহ, মূল্য হবে 75,000। কারণ অব্যবহৃত মণিহারে আছে সমাপরিপূর্ণের মধ্যে। এই অব্যবহৃত মণিহারে কি করতে হবে? সমাপরিপূর্ণ যখন আমরা নির্ণয় করব তখন কি করতে হবে? বাদ দিতে হবে অব্যবহৃত মণিহারে যদি অন্তর্ভুক্ত থাকে। এবং এই অব্যবহৃত মণিহারে কি করতে হবে? মণিহারি থেকে বাদ দিতে হবে দুইবার। একটা হলো আর্থিক অবস্থা বিবরণ, আর একটা আর্থিক অবস্থা বিবরণী প্রদর্শন করতে হবে মণিহারিটা, এবং মণিহারি থেকে আবার বাদ দিতে হবে 1,000 টাকা। ওকে, যদি সপরি মজুদের মূল্য 2,500 টাকা বেশি হয় তবে আর্থিক অবস্থা বিবরণীতে কি প্রভাব ফেলবে? চলতি সম্পদ বৃদ্ধি পাইব, মুনাফা বৃদ্ধি পাইব, মূলধন বৃদ্ধি পাইব। তার মানে কি অ্যান্সার হলো ক, খ, গ। মোট লাভ অনুপাত দ্বারা যাচাই করা হয় ব্যবসা প্রতিষ্ঠানে মুনাফা অর্জন ক্ষমতা। অর্থাৎ যে প্রতিষ্ঠানের মোট লাভ যত বেশি সেই প্রতিষ্ঠানে মুনাফা অর্জন করার ক্ষমতা তত বেশি। সাধারণত মুনাফা মোট লাভ অনুপাত 20 থেকে 30% এটার আদর্শ মান হয়ে থাকে মোট লাভ অনুপাতে। তো বেশি হইলেও এটা অস্বাভাবিক মোট লাভ।
এখন আমরা চলে যেতেছি হ্যাঁ, 4 নম্বর কোশ্চেন। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে গুদামে 1 জুলাই তারিখে 10 টাকা দরে 100 কেজি দ্রব্য মজুদ ছিল। 15 জুলাই তারিখে 5 কেজি দ্রব্য ইস্যু করা হলো এবং 20 জুলাই তারিখে 15 টাকা দরে 150 কেজি দ্রব্য ক্রয় করা হলো। 20 জুলাই তারিখে ফিফো পদ্ধতিতে গুদামে রক্ষিত দ্রব্যর মূল্য কত? তো আমরা একটু বুঝি ফিফো পদ্ধতি কি। ফিফো পদ্ধতি হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ গুদামে যে মালটা প্রথমে প্রবেশ করছে গুদাম থেকে, সেই মালটা কি হয়ে যাবো, প্রথমে কি হয়ে যাবো, বের হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা একটু দেখি। এখানে এখানে এই করি আমরা। 1 তারিখে আমাদের ছিল 10 টাকা দরে 100টা পণ্য, দাম হইলো কত, 1000। এরপরে আবার 15 তারিখে, 15 তারিখে আমরা কি করছি, 50 ইস্যু করছি 50 কেজি পণ্য। তো যেহেতু একটা দেওয়া আছে, তো 10 টাকা ধরে 50 কেজি পণ্য ইস্যু করছি, দাম হইল 500 টাকা। ওকে। এরপর আবার 20 তারিখে আমরা কি করছি, ক্রয় করছি 15 টাকা ধরে 150 কেজি, যেটার মূল্য হইল 2250 টাকা। তো 1000 যোগ 2250, 3250 থেকে যদি আমরা 500 বিয়োগ দিয়ে দেই, আমার এখানে আছে 2750। তো ফিফো পদ্ধতিতে গুণানুরক্ষিত মালের মূল্য হইব 2750 টাকা। একটি অংশীদারি কারবারে অংশীদারদের চলিত হিসাবের ডেবিট উদ্ধৃত প্রকাশ করে সম্পদ। মাল খতিয়ানের উপরে ডান পাশে থাকে মালের সর্বোচ্চ মাত্রা, মালের সর্বনিম্ন মাত্রা এবং মালের পূর্ণ ফরমায়েশ। তার মানে অ্যান্সার হলো গহ। প্রতিষ্ঠানের তাৎক্ষণিক ঋণ পরিশোধের ক্ষমতা জানা যায় তড়িৎ অনুপাতের মাধ্যমে। কোনটি প্রতিষ্ঠানের মুখ্য ব্যয়? প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য খরচ যোগ করে প্রতিষ্ঠানের কি হয়, মুখ্য ব্যয় হয়। নিচের উদ্দীপকটি পড়ো, 20 এবং 21 নম্বর প্রশ্নের উত্তর দাও। রুবেল একটি কোম্পানি হিসাব বইতে 2023 সালের 1 জানুয়ারি তারিখে প্রারম্ভিক কাঁচামাল ছিল 1 লক্ষ টাকা, প্রত্যক্ষ মজুরি 50,000 টাকা, প্রত্যক্ষ মজুরি 50,000 টাকা, কারখানা উপরিব্যয় 25,000 টাকা, কারখানা ক্রয় 75,000 টাকা, কারখানার সমাপনী, সরি, কাঁচামালের সমাপনী মজুদ 30,000 টাকা। মুখ্য ব্যয়ের পরিমাণ কত? মুখ্য ব্যয়ের পরিমাণ কত? তো আমরা একটু বোর্ডে চলে যাই। সঠিক অ্যান্সার হইব 1,95,000 টাকা। তো 1,95,000 টাকা কিভাবে হইলো, আমরা একটু বোর্ডে চলে যাই।
তো 20 নম্বর। মুখ্য ব্যয় সমান সমান প্রারম্ভিক কাঁচামাল, প্রারম্ভিক কাঁচামাল যোগ ক্রয় যোগ প্রত্যক্ষ মজুরি, মজুরি বাদ সমাপনী কাঁচামাল, বাদ সমাপনী কাঁচামাল। তো অ্যামাউন্ট গুলো আমরা বসাই। প্রারম্ভিক কাঁচামাল দেওয়া আছে আমার 1 লক্ষ টাকা, যোগ কাঁচামাল ক্রয় দেওয়া আছে 75,000 টাকা, যোগ প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে 5 লাখ টাকা, সরি 50,000 টাকা, এবং সমাপনী কাঁচামাল আমার এখানে দেওয়া আছে 30,000 টাকা। সমাপনী কাঁচামাল দেওয়া আছে 30,000 টাকা। এগুলা যোগ বিয়োগ করলে আমার রেজাল্ট আসতেছে 1,95,000 টাকা। 1,95,000 টাকা আমার হইতেছে কি সঠিক অ্যান্সার। তো মুখ্য ব্যয়ের পরিমাণ হবে আমার 20 নম্বর এমসিকিউতে 1,95,000 টাকা। এরপর চলে যাই আমরা নেক্সট কোশ্চেনে। প্রত্যক্ষ মজুরির উপর কারখানার উপরে শতকরা ব্যয় কত? 50%। 50% কিভাবে? আমার প্রত্যক্ষ মজুরি আহ, দেওয়া আছে। প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে কত? 50,000। এবং কারখানা উপরে দেওয়া আছে 25,000 গুণ 100 করলে আমার এখানে আছে 50%। ওকে, তো আমি নেক্সট কোশ্চেনে চলে যাই। নিচের কোনটি চলতি সম্পদ প্রাপ্য হিসাব? পাবলিক কোম্পানি শেয়ার বিক্রি করে কে? সরি, শেয়ার বিক্রি করে অবলেখক কি পায়? কমিশন পায়। পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার বিক্রির মাধ্যমে অবলেখক কি পায়? কমিশন পায়। অবলেখকের আরেকটা নাম হলো আন্ডার রাইটার। অবলেখকের আরেকটা নাম হলো আন্ডার রাইটার। ওকে। এক্স ওয়াই জেড কোম্পানি এক্স ওয়াই জেড তিনজন অংশীদার কারবারের নিট মুনাফা 60,000 টাকা। মুনাফা 2-1, 3-1, 6-1 অংশ বন্টন করে। জেড কত টাকা মুনাফা করে? জেড পাইব 10,000 টাকা। জেড পাইব কত? 10,000 টাকা। কারণ ছয়ের এক অংশ 60,000 গুণ 6-এর 1 অংশ কত হয়? 10,000। 10,000 কি পাইব? জেড মুনাফা। ওকে। অনুপাত বিশ্লেষণের মাধ্যমে যাচাই করা হয় কারবারের দক্ষতা, কারবারের সচ্ছলতা, মুনাফার পরিমাণ। তার মানে অ্যান্সার কত? গহ। শ্রমিক কর্মচারীরা অনার্থিক সুবিধা কোনটি? চিকিৎসা ভাতা হইল অনার্থিক সুবিধা। নিচের উদ্দীপকটি পড়ে 28 এবং 29 নম্বর প্রশ্নের উত্তর দাও। সোহাগ, জামাল, কামাল একটি অংশীদার কারবার তিনজন অংশীদার 2023 সালের জানুয়ারির 1 তারিখে তাদের মূলধনের পরিমাণ ছিল যথাক্রমে 80,000, 60,000, 40,000। সোহাগের 80,000, জামালের 60,000 এবং কামালের 40,000। চুক্তি অনুসারে মূলধনের 5% হারে কি করতে হইব? সুদ ধার্য করতে হইব। বছরের মাঝামাঝি সময় জামাল কি করলো? 20,000 টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করলো। 2023 সালে
2023 সালে মুনাফার পরিমাণ ছিল 50,000 টাকা। তো অংশীদারদের লাভ লোকসান হিসাব কি করো, বন্টন করো। অংশীদারদের লাভ লোকসান হিসাবের অনুপাত কত হইব? অনুপাত হইব গিয়া, আমার যেই মূলধন দেওয়া আছে কত, 80,000 অনুপাত 60,000 অনুপাত 40,000। ঠিক আছে, এগুলা যদি বিয়োগ দিয়ে দেই, সরি, বাদ দিয়ে দেয় 3টা করে শূন্য, এখানে আমার হইতেছে 8:6:4। এটা করলে আমার হইতেছে 4:3:2। 3:2, তার মানে সঠিক অ্যান্সার কত, গ। জামালের মূলধনের পরিমাণ কত? তো জামাল এখানে আমরা দেখতেছি 60,000 টাকা কি করছে, মূলধন আনয়ন করছে। আবার অতিরিক্ত কি করছে, বছরের মাঝামাঝি সময় 20,000 টাকা মূলধন আনয়ন করছে। তার মানে কি, 60,000 টাকা গুণ মূলধনের উপর সুদ কত, 5%। 5% এর সাথে যোগ হইবে 20,000 টাকা গুণ 5% ভাগ 12 গুণ 6। দুইটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমার রেজাল্ট আস্তে আস্তে এখানে 3,000 আর 20,000 টাকা আছে 500। দুটা যোগ করলে আছে 3,500। তার মানে সঠিক অ্যান্সার কত, জামালের মূলধনের পরিমাণ 3,500। আমাদের লাস্ট কোশ্চেন, অবলোপন যোগ্য খরচ হলো বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচাবলী, এই দুইটা হলো অবলোপন যোগ্য খরচ। তার মানে অ্যান্সার হইলো ক। অবলোপন যোগ্য খরচ হলে যেই খরচটা বছর বাই বছর কি করা হয়, অল্প অল্প কইরা নিঃশেষ করা হয়, এমন খরচ হলো অবলোপনযোগ্য খরচ। তো বিলম্বিত বিজ্ঞাপন এবং প্রাথমিক খরচাবলী, এই দুইটা খরচ হলে গিয়া অবলোপনযোগ্য খরচ। তো আজকে আমরা সলিউশন করলাম যশোর বোর্ড 2024। পরবর্তী লেকচারে আমরা আম, পরবর্তী বোর্ড যেটা আমাদের আছে, আমাদের কুমিল্লা বোর্ড আছে 2024, সলিউশন করব। তো আমার আজকে লেকচার এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।